আচ্ছা, নির্বাচনের ক্ষেত্রে এক একজন কারিগর থাকে, সে কারিগরগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি খণ্ডঘোষ খুব উর্বর এলাকা রাজনৈতিকভাবে, এবং এই মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই এখানে বটুকেশ্বর দত্তের জন্ম হয়েছে, যার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা। এবং আরেকজন ভগৎ সিং 1929 সাল পার্লামেন্টে তখন লর্ড হার্ডিন্সকে বোমা মেরেছিলেন। ব্রিটিশ পুলিশ যখন খুঁজে বেড়াচ্ছে, এই ওয়ানি গ্রামে কিন্তু 17 দিন ছিলেন, অন্তরালে ছিলেন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং। একদিকে স্যার রাসবিহারী ঘোষের বাড়ি তোরকোনা, ফলে ইতিহাস বর্ধিত এলাকা। এখানে বহুত্ববাদের একটা বিরাট বিষয় রয়েছে, হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের ক্ষেত্রে। আর ইতিহাসের কথা বলতে চাইছি না, আরেকজন আছেন এনায়েতপুর, জানি না উনি বেঁচে আছেন কিনা, যিনি আলিগড় আন্দোলনের ক্ষেত্রে পণ্ডিত নেহেরু তাকে অনুরোধ করেছিলেন, আন্দোলন থামাও, ছাত্র আন্দোলন থামাও। ফলে আমিও অনেকগুলো ঘটনার সাক্ষী, ইতিহাসের সাক্ষী। যার সঙ্গে কথা বলবো তিনি একজন সেনাপতি। এই চৈত্রের মোটামুটি শেষ রোদ, করকরে রোদ। তো যার সঙ্গে বসে কথা বলছি তিনি হচ্ছেন মোল্লা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ডাকনাম মনিদা, সবাই মনিদা বলেই চেনেন। উনি হচ্ছেন যে খণ্ডঘোষের নির্বাচন হচ্ছে তার হচ্ছে জয়েন্ট কনভেনর। তার রাজনৈতিক পরিচয় পদগুলো পরে বলছি, আমি মনিদা দিয়ে শুরু করি। মনিদা, সেটা হচ্ছে আপনি তো এই অঞ্চলের প্রথমত খুব পরিচিত মুখ, আপনি চেনা ছক, চেনা মাঠ, ভালো ব্যাটিং করতে পারেন, রাজনৈতিক ব্যাটিং বলছি। দল যখন ক্ষমতায় ছিল না, তখন মধ্যগগন বামফ্রন্ট 2000 সাল, তখন তৃণমূল কংগ্রেস 98 সালে গঠন হওয়ার পর আপনি প্রথম ব্লক সভাপতি 12 সাল পর্যন্ত। তারপর বিভিন্ন বৈতরণী আপনি পার করেছেন, কখনো কর্মদক্ষ হয়েছেন, কখনো জেলার দায়িত্বে গেছেন। এখন আপনি নির্বাচনটা আপনার কাঁধেই ভর দিয়েছে নবীনবাগ, বা দল আপনাকে দায়িত্ব দিয়েছে। আমি কোনো বিতর্কে যাব না। এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সান্দাওয়া কাস্তের মতো ফলাটা বেশ চকচক করছে, মণি ভাইয়ের কাঁধেই ভর দিয়ে নির্বাচনটা হবে, এটা মানুষ বলছে। আপনি কতটা কনফিডেন্ট এই নির্বাচনের প্রার্থী জয়ের ক্ষেত্রে? সর্বপ্রথম হচ্ছে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে আমাদের প্রার্থী নির্বাচন যেটা করেছে সেটা তুলনীয় নয়, মানে সাংঘাতিক ভালোভাবে প্রার্থী নির্বাচন করেছেন। কারণ এই যে নবীন চন্দ্র বাগ, উনি 35 বছর শুধু জনপ্রতিনিধি হয়ে আছেন। কখনো পঞ্চায়েত সদস্য ছিলেন, কখনো উপপ্রধান ছিলেন, কখনো প্রধান ছিলেন, আবার এই 3 বারের বিধায়ক। কারণ ওনার রাজনীতি এত তখর, এবং খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটি অলিগলি রাস্তা সবাই চিনে। এবং দিদি আসার পরই, উনি যে জয়েন করার পরই যে তিনি 2 বার বিধায়ক হলেন, এই বিধায়কের ফলে এলাকার উন্নয়ন কোনো কিছু বাকি রাখেনি। যেমন আমার গ্রামে কোনো রাস্তা, ঢালাই রাস্তা বাকি নাই। অলিগলি রাস্তা আপনি দেখবেন 4 ফুটের যে গলি রাস্তা সেগুলোকেও ঢালাই করে দিয়েছে। যার জন্যে খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ নবীন চন্দ্র বাগকে বলা হয় উন্নয়নের কান্ডারি, এবং আমাদের এত জনপ্রিয় যে সাধারণ মানুষ আপনাদের বলে বোঝাতে পারবো না। খুব জনপ্রিয় নেতা, জনপ্রিয় লিডার। 2011 সালে বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেস, তারপর হচ্ছে 16, তারপরে 21, তিনি 3 বারের, ঠিক আছে, দল ত্যাগ করতেই পারেন। কিন্তু আসল খেলোয়াড় যাকে বলা হয়, নির্বাচনের প্রার্থী তো উপলক্ষ মাত্র। বলে না যে মেয়ের বিয়ে হলে বাবাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, মেয়েকে পার করতে হবে, বাবার ভূমিকা থাকে, কন্যাদায়গ্রস্ত পিতা বলে। ঠিক তেমনি নির্বাচনে যে গোটা বৈতরণী পার করার ক্ষেত্রে নদীর ওপারটা হচ্ছে গলসি, যেটা ওখানে খানো অঞ্চল আছে, ওখানে প্রায় 1 লাখ ভোটার আছে। এদিকে কম বেশি করে 1,80,000, প্রায় 2,80,000, যে আমি যদি ভুল না বলে থাকি। এই সামগ্রিক অঞ্চলে আপনার ভূমিকা, যেহেতু আপনি 12 বছর আপনি ব্লক সভাপতি ছিলেন, ফলে প্রত্যেকটি জায়গা আপনার চেনা আছে, ইঞ্চিতে ইঞ্চিতে আপনার চেনা। আমি তার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, আপনার জনপ্রিয়তা নিয়ে আমি প্রশ্ন তুলবো না, কারণ আপনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে। আসল খেলা তো আপনি খেলছেন। শুনুন, প্রার্থীর একটু দাম আছে, কারণ যে প্রার্থীকে আমাদের দিয়েছে খণ্ডঘোষ ব্লক সে নয়নের মণি। এবং আমি প্রার্থীর সাথে ঘুরেছি গলসি থেকে, এবং আমাদের খণ্ডঘোষ টোটাল ব্লকে যে আমি এখন ওনার সাথী আমি, তা দেখেছি মানুষের কাছে জোয়ার নেমে গেছে। গলসি তো দেখলাম, এখনো দেখলাম মানুষ, বিশেষ করে মেয়েরা সমস্ত ছুটে আসছে মিষ্টি নিয়ে, ফুল নিয়ে, তার গলায় মালা দেওয়ার জন্য, এবং মিষ্টি মুখ করাচ্ছে। মানুষের যে এত ঢল আমি এর আগে কখনো দেখিনি। এত নির্বাচন করেছি আমি 2000 সালে নির্বাচন করেছি, 16 সালে নির্বাচন করেছি। সেই যে নির্বাচন ছিল, এই নির্বাচনটা দেখছি আর একটু আলাদা। মানে এত মানুষ, আলাদা বলতে কিরকম মনে হচ্ছে? মানুষের ঢলটা খুব বেশি। দিদির যে উন্নয়ন, এই উন্নয়নের জন্য নবীন বাগকে প্রার্থী করার জন্য
আরো মানুষের উদ্যোগটা বেড়ে গেছে, এবং ওনার যে উন্নয়নের জন্য মানুষের গোটা খণ্ডঘোষ ব্লকে একটা, তো আমার যেসব ছেলে পড়াশোনা বসেছিল আমাকে দেখে বহু ছেলে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু নবীনবাগের যে গ্রহণযোগ্যতা খণ্ডঘোষ ব্লকে আছে সেটা কম নয়, বিরাট গ্রহণযোগ্যতা আছে নবীনবাগের, যার জন্য এলাকায় একটা জোয়ার এসে গেছে। আমরা দেখবেন সাইনি ঘোষ এসেছিল একটা বিরাট মিছিল, খণ্ডঘোষে একটা করলাম, প্রায় 50,000 লোকের মিছিল করলাম। উগড়িতে একটা আমরা এই কৈর অঞ্চলে মিছিল করেছি, সে মিছিল প্রচুর লোক, মানুষ এই যে উদ্দীপনা, এতেই আমরা ভেবেছিলাম যে আমাদের জয়ের জন্য আমাদেরকে মানুষের কাছে বলতে হয় না, অটোমেটিক আমরা জিতে যাবো, জিতে গেছি। মনিরা, সেটা ছিল আমি শুরুই করেছিলাম বটুকেশ্বর দত্ত দিয়ে। যদিও মুখ্যমন্ত্রী কিছুটা কাজ করেছেন ঠিকই, কিন্তু অনেক বড় দায়িত্ব আপনারও আছে, যেহেতু আপনি নির্বাচনটা করাচ্ছেন, যেহেতু আপনি কারিগর, সেনাপতি, বারবার বলছি সেনাপতি, আপনি যতই অস্বীকার করুন আপনি সেনাপতি, পিছন থেকে আপনি গোটাটাই প্ল্যানিং করছেন, অন্যভাবে নেবেন না। এই বটুকেশ্বর দত্তের বাড়িটা আরো বেশি ঠিকঠাক করা, এবং যেহেতু ভগৎ সিং এখানে ছিলেন, 17 দিন ছিলেন, এখানকার যারা ছাত্র ছাত্রী সমাজ যারা আছে, যারা পড়াশোনা করছে, গবেষণা করছে, এবং ওমারির একটা বিখ্যাত, যেমন আপনি বিপ্লবের ভূমিতে আপনি বসবাস করেন, আজকের প্রজন্ম ছাত্রছাত্রীরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, যারা মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন, তারা রাসবিহারী ঘোষ সম্পর্কে জানতে চান, বটুকেশ্বর দত্ত সম্পর্কে জানতে চান, যারা ভগৎ সিং সম্পর্কে জানতে চান, আরো অনেক ঘটনা, এখানে ইতিহাস রয়েছে, হিন্দু মুসলমান একটা একটা বহুত্ববাদ রয়েছে। এগুলোকে জিতে আসার পর সেটাকে প্রযুক্তিগত জায়গা, ডিজিটাল আর্কাইভে সেটাকে ঠিকঠাক করা, এবং এটাকে পর্যটন কেন্দ্র করা, যাতে মানুষ যাতে আসতে পারে। কারণ বটুকেশ্বর দত্ত মানে একটা হৃদয়, রক্ত সঞ্চারিত হয়, সেটা আপনারও হয়, আমার হয়, স্বাধীনতার ক্ষেত্রে বিরাট ভূমিকা। এগুলো অনেক বড় দায়িত্ব, এগুলো কি করবেন কাজকর্মগুলো? শুনুন, বটুকেশ্বর দত্তর যে বাড়িটা ছিল, বাড়িটা মাটির বাড়ি, জীর্ণ বাড়িও পড়ে থাকতো। ওখানটা বেশিরভাগ মধু একটা ওইটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতো। এক সময় মধু আমাকে সমস্ত কাগজপত্রগুলো দিলে, যাতে এটা হেরিটেজ ঘোষণা করার জন্য দিদিকায় যেতে হবে। সেই সময় আমি আর আমাদের মহিলা নেত্রী ছিল, সভানেত্রী ছিল মরিয়ম বেগম, আমি আর মরিয়ম দুজনা মধুর কাছে পুরো ফাইলটা নিয়ে আমরা রাইট আসে গেছিলাম দিদির কাছে, এবং দিদির কাছে যে আমরা পৌঁছে দিয়েছিলাম যাতে এই বটুকেশ্বরের ভিটাটাতে হেরিটেজ করা হয়, এবং এটা পর্যটক করা হয়, যেন এলাকার মানুষ যারা যেন বাড়তে গেছে এসে যেন এনাকে দেখতে, জায়গাটা দেখাশোনা করতে পারে, এসব করার জন্য বলেছিলাম। তারপরেই আমরা ফাইলটা দিয়ে আসার পরেই আমরা দেখলাম যে প্রায় বিরাট একটা মোটা রকম টাকা একটা অ্যালটমেন্ট হলো, হওয়ার পরেতে হেরিটেজ হয়ে ঘর বাড়ি সমস্ত করে বটুকেশ্বর দত্তর মূর্তি, ভগৎ সিংয়ের মূর্তি সমস্ত বসানো হয়ে গেছিল। পাশে যে বাড়িটাতে ভগৎ সিং লুকিয়ে থাকতো, সেই বাড়িটা শিশু সাহিত্যিক, সেই বাড়িটা আমাদের ছিল না, সেই বাড়িটার জন্য আমরা কাজ করতে পারছিলাম না। তারপর ওই বাড়ির মালিক যে ছিল, ওনাদেরকে বলা হলো বাড়িটা দেওয়া হোক। আর যে সহধর্মী তিনি তো ভগৎ সিং আর বটুকেশ্বর দত্তকে লোকবার সাহায্য করেছেন, যিনি শিশু সাহিত্যিক ছিলেন। তাহলে ওই বাড়িটা তার তৎকালীন আমাদের রেজিস্ট্রি না হওয়ার জন্য আমরা কাজটা করতে পারিনি। তারপর আমরা চেষ্টা করছি যাতে বাড়িটা আমাদের দেয়, আমরা বাড়িটাকে সংস্কার করবো। এখন কি অবস্থা? এখন মনে হয় সংস্কার হয়নি এখনো না, মানে জিতলে মনিরা, জিতলে, কারণ অনেক বড় দায়িত্ব এটা। বটুকেশ্বর দত্ত শুরুই বলছিলাম, বয়চন্ডীর মা খুব বিখ্যাত, এখানে প্রচুর তাঁতিপাড়াতে, যেহেতু নবীনের বাড়ি, আমি নবীনকে চিনি ব্যক্তিগত স্তরে, ও কিছুটা হয়তো রাগবাগ আমার ও করেছে। আমি গণতান্ত্রিক ভাবে মানুষের কথা বলার চেষ্টা করি। আপনি আমার রেখে নেই তো? আচ্ছা, দেখ, আপনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে। আমি গণতন্ত্রের এটা আমার ভূমিকা, আমি ইতিহাসের প্রতি দায়বদ্ধ, সমাজের প্রতি দায়বদ্ধ, রাজনৈতিক দায়বদ্ধতার মানে, কারণ আমি মনে করি গণতান্ত্রিক ভাবে মানুষের কথা সাংবাদিক হিসেবে বলতে হবে, সেটাই বলি। আচ্ছা, কৃষকের যে অধিকারের প্রশ্নের ধানের দাম এখানে সহায়ক মূল্য ঠিকঠাক পাচ্ছে তো? হ্যাঁ, ঠিকঠাক পাচ্ছে তো, দিদি যেভাবে দামটা আবার বাড়িয়ে দিয়েছে, ঠিকঠাকই পাচ্ছে এখানে। আচ্ছা, বামফ্রন্টে যে প্রার্থী রামজীবন রায়, আমি শুনছিলাম, দেখছিলাম, একদম ক্ষেত মজুর পরিবারতে বিলং করে, বিজেপির এখানে একটা কোন্দল রয়েছে। আপনার মনে হয় যেহেতু একসময় বামেদের গড় ছিল এই অঞ্চলটাতে, যে বাম এবং রাম ওরা মেলাইন করে আপনাদের বিরুদ্ধে যাবে, এরকম কোনো হাওয়া বুঝতে পারছেন? না না, বামে তো কোনো ফ্যাক্টর হবে না, বিজেপি সেরকম কোনো একটা ফ্যাক্টর খণ্ডঘোষ হবে না। মনিদা, আপনি নির্বাচন অনেকগুলো করেছেন, এখন এই মুহূর্তে একটা আমাদের কাছে একটা ভাইটাল নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। সেই নির্বাচনটা হচ্ছে আমাদের প্রত্যেকটি এলাকায় মুসলিম এলাকাগুলোকে ভোটগুলোকে খুব আমাদের বিচারের মধ্যে পড়ে আছে। একটা বুথে 200-250 করে ভোট গেছে, বেছে বেছে শুধু মুসলিম ভোটগুলোকে। কত নাম বাদ গেছে? টোটাল কত বাদ গেছে? প্রায় খণ্ডঘোষ ব্লকে আমাদের 16,000 মতো বাদ গেছে, সামথিং কম কিছু 16,000 ভোট মাইনাস হয়েছে। মানে ওদিকে 1 লাখ, এদিকে 1,58,000। আগেতেই তো শিফটেড এবং 58 লক্ষ বাদ দিয়েছিল সারা পশ্চিমবাংলায়।
এখানে কত বাদ গেছে? এখানে টোটাল আমাদের এই জুডিকেশনে যেটা আছে সেটা 16,000 মতো আছে। তারা তো কার্যত ক্ষুব্ধ। হ্যাঁ, খুব ক্ষুব্ধ। তার মধ্যে আমাদের 5,000 সামথিং আমাদের একটা লিস্ট বেরিয়েছে। তার মধ্যে আমরা 4,000 দেখছি আমাদের রিলেটেড বাদ চলে গেছে। 1,000 আমাদের মূল ভোটারের মধ্যে এসেছে। 4,000 5,000 মধ্যে এখনো 16,000 মধ্যে বাকিটা আমরা 11,000 মধ্যে এখন পর্যন্ত পড়ে আছে, লিস্ট এখন বেরোয়নি। তাই এইখানে দিয়ে আমাদেরকে তো অনেকটা অসুবিধার জায়গায় ফেলে দিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিজেপি পশ্চিমবাংলা যে ঠিকমতো ভোটার কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। সেই জন্য যাতে ঘুর পথে যাতে আসে, সেই জন্য ওরা ওই তোমার প্রথমে ওরা ভোটার লিস্টে কারচুপি এনআরসি এসআর এর মাধ্যমে ভোটার লিস্ট কারচুপি আরম্ভ করলো। তারপরে ওরা ভেবেছিল যে এসআরটা 2-3 মাসে হবে না, এটা ডিলে হয়ে যাবে। ঠিক নির্বাচন মুখে যখন আসবে তখন এসআরটা কমপ্লিট হবে না ঠিক টাইমে। এসআইআর এর এফেক্ট হবে? কথা বলছেন এসআর ওরা প্রথমেই চেয়েছিল যে পশ্চিমবাংলাটা রাষ্ট্রপতি শাসন করবো, যার জন্য রাজ্যপালকে চেঞ্জ করলো। কিন্তু এসআরটা দেখলো যে ধীরে ধীরে যান যাবে, নির্বাচনের একটা নিয়ম আছে, এর মধ্যে যদি এসআরটা কমপ্লিট হয় তাহলে রাষ্ট্রপতি জারি হবে না। কিন্তু ওরা ভেবেছিল যে এসআরটা কমপ্লিট হবে না, তাহলে আমরা ঠিক টাইমে আমরা অটোমেটিক হবে রাষ্ট্রপতি অনেক বড় ইস্যু মনিরা, সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ইতিমধ্যেই আগুনে কড়ায় সে ফুটছে। খন্ডঘোষের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইছি। খন্ডঘোষের মধ্যে ধরুন যেখানে আমরা 25,000 ভোটে এগিয়ে আছি, সেখানে আমাদের 16,000 ভোট যেটা আমাদের এখন বিচারাধীন আছে, সেখানে আমার মনে করছি যদি 4,000 চলে যায়, যদি 4,000 যদি আমাদের ফিরে আসে, তাহলে ধরুন 12,000 থাকবে। 12,000 ভোটকে আমরা মাইনাস করে আমরা 30,000 অটোমেটিক জিতে আছি। আমরা মোটামুটি 30-25,000 মধ্যে আমরা খন্ডঘোষে লিড দেবো, একদম কনফিডেন্ট। আচ্ছা, সেটা হচ্ছে যে অনেক কথা হলো, মোটামুটি একটা চিত্র পাওয়া গেল। আমি আর কাটাছাড়া করতে যাচ্ছি না, আপনি লড়াইয়ের ময়দানে থাকুন। তবে টেম্পারেচার অত্যন্ত হাই, আপনি অন্তত দল যেহেতু আমাকে ডেকেছে, দল আমাকে দায়িত্ব দিয়েছে যে গোটা খন্ডঘোষ ব্লকে আপনাকে নেতৃত্ব দিয়ে নির্বাচন করতে হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি, হ্যাঁ, দলকে জেতাবো। এর আগেও আমি যেহেতু বর্ধমান জেলা জেনারেল সেক্রেটারি ছিলাম, আছি, আবার নতুন করে আমার নির্বাচন তো আমার যেখানে যে আমার সেনাপতি ছিল সবাইকে নামিয়ে দিয়েছি। আপনাকে আমি পরামর্শ দিই, আমের শরবত খাবেন, পোড়া আমের শরবত, আর গ্লুকন ডি সঙ্গে ঘুরবেন, কারণ হচ্ছে টেম্পারেচার খুব হাই, রাজনৈতিক টেম্পারেচার না, ওয়েদার টেম্পারেচার খুব হাই এগুলো, এবং আমের শরবত, কারণ অনেক বড় কাজ আপনাকে রয়েছে। আচ্ছা, মনি ভাইয়ের নামটা অনেক বড়, সেটা বলতেই হবে। সেটা হচ্ছে মোল্লা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মনিরা। 2000 সাল থেকে 2012, আগেই বলেছি, ব্লক সভাপতি। 2013 থেকে 2018 হচ্ছে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। 2016 থেকে জেলা কমিটির সম্পাদক, আর 2022 থেকে সাধারণ সম্পাদক। এতগুলো পদ ছেড়েই দিন আপনার এই মুহূর্তে। নির্বাচনের যে তরি পার করার ক্ষেত্রে নৌকা হয় না, নৌকা পাশে দামোদর নদ, সেই নৌকার মূল মাঝি কিন্তু এই বসে আছে এখানে মনিরা, জয়েন্ট কনভেনার। সময়, পরিবেশ, পরিস্থিতি নবীনবাগের পক্ষে যাবে, আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছে দেখা হবে। নমস্কার, আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক জয় মণ্ডল, ওয়ানিগ্রাম, খন্ডঘোষ। নমস্কার।